আজকে যেটা করবো এটা হচ্ছে হট ওয়্যার অ্যানিমোমিটার। হট ওয়্যার অ্যানিমোমিটার, শুরুতে দেখেন এটাকে হট ওয়্যার অ্যানিমোমিটার কেন বলা হয়। অ্যানিমোমিটার বলা হয় যে ডিভাইস দিয়ে আমরা গ্যাস, এয়ার অথবা উইন্ডের ফ্লো রেট মেজার করি, এগুলোকে অ্যানিমোমিটার বলা হয়। যেগুলোর দ্বারা আমরা গ্যাস, এয়ার অথবা উইন্ডের ফ্লো রেট মেজার করি, এদেরকে অ্যানিমোমিটার বলা হয়। এই কারণে এটা হার্ডওয়্যার অ্যানিমোমিটার। আর হার্ডওয়্যার হচ্ছে এখানে আমরা একটা সেন্সিং ডিভাইস হিসেবে একটা আমরা হার্ডওয়্যার ইউজ করি, এই কারণে হার্ডওয়্যার বলা হয় এটাকে। হার্ডওয়্যার হচ্ছে একটা সেন্সিং ডিভাইস থাকে যেটা সেন্সর হিসেবে কাজ করে, একটা সেন্সরের মতোই কাজ করে, ওইটা হচ্ছে হার্ডওয়্যার। ওই কারণে এটাকে বলা হয় হার্ডওয়্যার আর অ্যানিমোমিটার, কারণ হচ্ছে এটাকে গ্যাস, এয়ার অথবা উইন্ডের ফ্লো রেট এর মাধ্যমে মেজার করা যায়, এই কারণে একে হার্ডওয়্যার অ্যানিমোমিটার বলে। এখন দেখেন হার্ডওয়্যার অ্যানিমোমিটার এই জিনিসটা কিন্তু আমাদের মূলত যে হুইটস্টোন ব্রিজ ছিল, আমাদের যে হুইটস্টোন ব্রিজ সার্কিট থাকে, এই হুইটস্টোন ব্রিজ সার্কিটের উপর বেস করেই মূলত এই জিনিসটা চলে। মানে এই যে হার্ডওয়্যার অ্যানিমোমিটারটা সার্কিটটা কাজ করে। হুইটস্টোন ব্রিজ আমাদের কি ছিল এটা আমরা আগে দেখেছিলাম। দেখেন হুইটস্টোন ব্রিজ হচ্ছে 4টা রেজিস্ট্যান্স থাকে, 4টা রেজিস্ট্যান্সের মধ্যে একটা থাকে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স, যেটা আমরা চেঞ্জ করতে পারি। এখন যখন এই হুইটস্টোন ব্রিজের মধ্যে দিয়ে আমরা আমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাই দেই, কারেন্ট সাপ্লাই দেই, পাওয়ার সাপ্লাই দেই, তখন এটার ভিতর করে কারেন্ট ফ্লো করে এবং গ্যালভানোমিটার যেটা থাকে ওইটাতে একটা রিডিং দেয়, যে কোনো একটা রিডিং দেয়। এখন হুইটস্টোন ব্রিজ আমরা কি করি, যে অ্যাডজাস্টেবল যে রেজিস্ট্যান্সটা থাকে, ওই অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সকে আমরা চেঞ্জ করে আমাদের ওভারঅল যে রিডিং অর্থাৎ গ্যালভানোমিটার রিডিংটাকে আমরা জিরো করতে হয়, ব্যালেন্স কন্ডিশন আনতে হয়। ব্যালেন্স কন্ডিশন আনার পরেই আমরা মূলত আমাদের পরের কাজটা শুরু করি। এটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজের বেসিক জিনিস। এখন হট ওয়্যার অ্যানিমোমিটারটা এই হুইটস্টোন ব্রিজ সার্কিটের উপর চলে। এখন দেখেন এটার সেটআপটা কি ধরনের। এটার সেটআপটা হচ্ছে এটা হচ্ছে আমার সিম্পল সেটআপ। হট ওয়্যার অ্যানিমোমিটার সিম্পল সেটআপটা হচ্ছে এই ধরনের। দেখেন এর মধ্যে এই সামনে যে জিনিসটা থাকে এটা হচ্ছে আমার হট ওয়্যার। এখানে যে হট ওয়্যার বললাম, এই হট ওয়্যারটা হচ্ছে এটা হট ওয়্যার। এই হট ওয়্যারটা আমাদের প্লাটিনাম অথবা টাংস্টেনের তৈরি হয়। প্লাটিনাম অথবা টাংস্টেনের তৈরি হয়। প্লাটিনাম অথবা টাংস্টেনের তৈরি হয়ে থাকে। দেখেন এই হট ওয়্যারটা, এখন এই হট ওয়্যারটাতে একটা দেখেন একটা লিডস থাকে, এই যেখানে যে কানেকশনটা থাকে এগুলোকে বলা হয় লিডস। এই লিডস গুলো মূলত এখান থেকে যে কানেকশনটা বের হবে এটা আমাদেরকে পরবর্তীতে যে হুইটস্টোন ব্রিজ যে সার্কিটটা থাকে হুইটস্টোন ব্রিজ সার্কিটের সাথে এটা কানেক্টেড থাকে। অর্থাৎ আমাদের এই হট ওয়্যারের এই লিডসটা এখান থেকে যে তারগুলো বের হবে এগুলাই আমার যে হুইটস্টোন ব্রিজ থাকবে হুইটস্টোন ব্রিজের সাথে কানেক্টেড থাকবে। এখন এটা গেল হট ওয়্যার। হট ওয়্যার হচ্ছে এটা হিটেড থাকবে, যখন এটার মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট সাপ্লাই করবে হুইটস্টোন ব্রিজ দিয়ে, তখন এখান থেকে ইলেকট্রিক এসে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স টাইপ, এটার টেম্পারেচারটা বাড়বে। এখন যখন আমরা যে এয়ার অথবা যে গ্যাস যেটার আমরা ফ্লো রেট মেজার করব, এই জিনিসটা এটার কন্টাক্টে আসবে। কন্টাক্টে আসার পর এটা যেহেতু হিটেড থাকবে, এটার হিটটা এখানে যে এয়ার থাকবে এটাকে দিয়ে দিবে। এই ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা পরে দেখবো।
মূলত এইটার কন্ট্যাক্টে আসবে যেটার ফ্লো রেট, অর্থাৎ যে এয়ারের ফ্লো রেট আমরা মেজার করব ওই এয়ারটা এই হট ওয়্যার এটার কন্ট্যাক্টে আসবে। এটাই হচ্ছে আমার হট ওয়্যার অ্যানিমোমিটারের সিম্পল সেটআপ। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, এরপর ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিভাবে কাজ করে? এই ওয়ার্কিং প্রিন্সিপাল এটা দেখেন, এই হট ওয়্যার অ্যানিমোমিটারটা দুই টাইপের হইতে পারে, দুইটা মেথড, মানে যেটা যে ওয়ার্কিং প্রিন্সিপাল দুইটা মেথডের উপর, একটা হচ্ছে এই দুইটা মেথডের উপর বেস করে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা দুইটা মেথড থাকে। একটা হচ্ছে আমার কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট কারেন্ট, আর একটা হচ্ছে আমার কনস্ট্যান্ট টেম্পারেচার। এই দুইটা বেস করে আমরা এটাকে অপারেট করতে পারি, কোন একটা ফ্লো রেট মেজার করতে পারি। এখন দেখেন কনস্ট্যান্ট টেম্পারেচারটা কি, কনস্ট্যান্ট কারেন্টে কিভাবে কাজ করে। কনস্ট্যান্ট কারেন্টের জন্য আমার যে সেটআপটা থাকবে, এটা যদি আমি সিম্পলিফাইড ডায়াগ্রামটা দেখি, এটা সিম্পলিফাইড ডায়াগ্রামটা হচ্ছে এটা হচ্ছে আমার হট ওয়্যার অ্যানিমেটেড সিম্পলিফাইড ডায়াগ্রাম। সিম্পলিফাইড বলতে দেখেন, এই হট ওয়্যার যেটা, এটা উপরে যে সেটআপটা, এটা জাস্ট এই জিনিসটা, এই পোর্শনটা হচ্ছে এটা সিম্পলিফাইড আকারে আঁকলাম, এই কারণে জিনিসটা দেখতে এই ধরনের। দেখেন এই হট ওয়্যারের এই জিনিসটা এখানে থাকবে, আর বাকি পোর্শন লিডস এর থেকে যে কানেকশনটা, এই কানেকশনটা আমার টোটাল উইটস্টেন ব্রিজের সাথে যুক্ত, টোটালটা আমার উইটস্টেন ব্রিজের সাথে যুক্ত। এটা হচ্ছে উইটস্টেন ব্রিজ, আর এতটুকু হচ্ছে হট ওয়্যার অ্যানিমেটার। আর এখানের ভিতর দিয়ে আমার এয়ারটা ফ্লো করবে, এখানের ভিতর দিয়ে এয়ারটা ফ্লো করবে শুরুতেই কিন্তু এয়ারটা। এখন কনস্ট্যান্ট এয়ার, এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখেন কিভাবে কাজ করে। শুরুতে এখানে একটা পাওয়ার সাপ্লাই, তিনটা রেজিস্ট্যান্স, একটা দুইটা তিনটা চারটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল, এটা আমরা চেঞ্জ করতে পারি। দেখেন শুরুতে কি হয়, যেহেতু কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই, কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই, তার মানে এখান দিয়ে আমার যে পাওয়ার সাপ্লাইটা যাবে, যে কারেন্টটা যাবে, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকবে মানে এখানে আমি শুরুতে যদি আমার 10 এম্পিয়ার কারেন্ট যদি দেই, সে 10 এম্পিয়ার কারেন্ট আমি ফ্লো করব, তাহলে এখানের ভিতর দিয়ে অল টাইম 10 এম্পিয়ার কারেন্টই এই সার্কিটের ভিতর দিয়ে আমি পাস করাবো। এটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট। কিভাবে কাজ করে দেখেন, শুরুতে একদম শুরুতে কোনো এয়ার ফ্লো করবে না, শুরুতে আমি এটাকে ব্যালেন্স করব, উইটস্টেন ব্রিজ যেহেতু, তার মানে আমি ব্যালেন্স করতে হবে। কারেন্ট সাপ্লাই দিলাম, কারেন্ট সাপ্লাই দেওয়ার পরে এই জিনিসটা এখানের ভিতর দিয়ে ইন করলো, ফুল সার্কিটের ভিতরে এটা ফ্লো করবে। কারেন্টটা ফ্লো করার পর, যেহেতু এখানে কারেন্ট সাপ্লাই দিলাম, গ্যালভানোমিটারে একটা রিডিং দেখাবে, ধরলাম 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার একটা রিডিং দেখাবে। এখন যেহেতু উইটস্টেন ব্রিজ, তার মানে আমার এটাকে ব্যালেন্স করতে হবে, এটাকে জিরোতে আনতে হবে। এটাকে জিরোতে আনার জন্য আমাদের যে অ্যাডজাস্টেবল এটা থাকে, এটাকে আমরা চেঞ্জ করব। এটা হয়তো বাড়াবো কমাবো, এমন ভাবে বাড়াবো কমাবো যাতে করে আমার ওভারঅল এই গ্যালভানোমিটারের রিডিংটা যে কোনো একটা রেজিস্ট্যান্সের জন্য এই গ্যালভানোমিটারের রিডিংটা জিরো আসে। যদি আমার জিরো আসে, তাহলে এখন এটা আমার ব্যালেন্স কন্ডিশন, এখন এটা আমার ব্যালেন্স কন্ডিশন। এখন যে রেজিস্ট্যান্স আছে এটাই থাকবে, এই রেজিস্ট্যান্সের জন্য আমি আমার গ্যালভানোমিটারের রিডিং পাইলাম জিরো, তার মানে আমার ফুল উইটস্টেন ব্রিজটা এখন ব্যালেন্স অবস্থায় আছে। ব্যালেন্স অবস্থায় থাকার পরে এখন আমি কি করব, দেখেন ব্যালেন্স অবস্থায় যখন আছে তখন কিন্তু এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে, তখন এটার ভিতর দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করে, যেহেতু এটা টাংস্টেন অথবা প্লাটিনামের তৈরি, যখন এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন কিন্তু এটার টেম্পারেচারটা বাড়বে। যেহেতু টেম্পারেচার বাড়বে, কারণ আমরা জানি এটা কিন্তু টেম্পারেচার বাড়বে,
রেজিস্ট্যান্স যেহেতু এটা টেম্পারেচার, যেহেতু এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স, এটার ভিতর দিয়ে ফ্লো করার কারণে এটা টেম্পারেচার বাড়বে। এটা একটু মনে রাখেন, এটা কিন্তু গরম থাকবে, তখন হট অবস্থায় থাকবে। এরপর আমি এখানের ভিতর দিয়ে যে এয়ারটার ফ্লো রেট আমি মেজার করব, ওই এয়ারটা এটার ভিতর দিয়ে পাস করবে, ওই এয়ারটা এটার ভিতর দিয়ে পাস করবে। যখন এটার ভিতর দিয়ে পাস করবে, যখন এই এয়ারটা এই হট ওয়্যারের কন্ট্যাক্টে আসবে, কাছাকাছি আসবে, তখন এই হট ওয়্যারটার হিটটা এই এয়ারকে দিয়ে দিবে। এই হট ওয়্যারে যে টেম্পারেচার বেশি থাকবে, তার মানে হিটটা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার এই এয়ারকে দিয়ে দিবে। দেওয়ার মানে হচ্ছে এই হট ওয়্যারটার টেম্পারেচার তখন ড্রপ করবে, যেহেতু টেম্পারেচার হিট দিয়ে দিচ্ছে, তখন এটা টেম্পারেচারটা ড্রপ করবে। যেহেতু টেম্পারেচার ড্রপ করবে, তার মানে আমরা জানি টি সমানুপাতিক আর। টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের মানে হচ্ছে ব্যালেন্স, আচ্ছা, সমানুপাতিক হারে কমতে অথবা বাড়তে থাকবে। যেহেতু টেম্পারেচার কমবে, তার মানে এই রেজিস্ট্যান্সের আমার রেজিস্ট্যান্সটা কমে যাবে, রেজিস্ট্যান্সও ড্রপ করবে। রেজিস্ট্যান্স ড্রপ করা মানে হচ্ছে, যেহেতু এখানে রেজিস্ট্যান্সটা ড্রপ করবে, তার মানে গ্যালভানোমিটারের যে ব্যালেন্স অবস্থায় ছিল, এটা আর ব্যালেন্স অবস্থায় থাকবে না। যেহেতু এটা রেজিস্ট্যান্সটা কমে যাবে, টেম্পারেচার যেহেতু কমবে, রেজিস্ট্যান্সও কমবে, তার মানে ওভারঅল সার্কিটে আমার একটা ইনব্যালেন্স দেখা দিবে। ইমব্যালেন্স যদি দেখা দেয়, তার মানে আমার গ্যালভানোমিটারে যে জিরো রিডিংটা ছিল, ওইটা আর জিরো দেখাবে না, এটা আবার কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু আমাকে দেখাবে, হয়তো 2 অথবা 3, যে কোনো একটা ডাটা আমাকে দেখাবে। যেহেতু রেজিস্ট্যান্স ড্রপ করলো, রেজিস্ট্যান্স কমে গেল, তার মানে গ্যালভানোমিটারে একটা ডিফ্লেকশন। এখন গ্যালভানোমিটারে কি পরিমাণ রিডিং দিল, এইটার উপর বেস করে আমার হট ওয়্যার অ্যানিমোমিটার, এটা একটা ডিজিটাল ডিসপ্লে থাকে, ওই ডিসপ্লেতে এই গ্যালভানোমিটার কি পরিমাণ রিফ্লেকশন দিল, এইটার উপর বেস করে আমাকে একটা কিউ দেখাবে। কিউটা হচ্ছে আমার ফ্লো রেট। এই ফ্লো রেটটাই হচ্ছে আমার এই এয়ারের ফ্লো রেট। সবাই বুঝছি? স্যার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি আরেকবার বলা যাবে স্যার? স্যার একটা আচ্ছা। কোশ্চেন ছিল স্যার। স্যার একটু ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে বলেন। স্যার এই যে স্যার এখানে হট ওয়্যারের মধ্যে স্যার যে রেজিস্ট্যান্সটা গেছে স্যার, এটা শর্ট হয়ে আছে না স্যার? স্যার কই শর্ট হয়ে আছে? স্যার এই যে স্যার এটা আপনি এই সার্কিট ডায়াগ্রাম দেখে বলতেছেন? জি স্যার। শর্ট বলতে কই শর্ট আছে? স্যার এই যে স্যার ভেরিয়েবল যে রেজিস্ট্যান্স স্যার, এই কর্নারটা আর এই যে, হ্যাঁ স্যার এই, জি স্যার এই লাইনটা তো স্যার শর্ট স্যার, তাহলে ওই রেজিস্ট্যান্সের রিডিংটা তো স্যার কনসিডার করবে না স্যার? স্যার এটা দেখেন, এটা এখন। জি স্যার, এখন তো স্যার রিডিং আসবে তাহলে। হ্যাঁ স্যার এয়ার ফ্লো রেটের সাথে কারেন্টের রিলেশনটা কি হবে একদম লাস্টে যে কিউ ইজ ইকুয়াল টু যেটা স্যার, ওটা আরেকবার বলছি, একজনে কোশ্চেন করলে এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আরেকটু বলতে, এটার পরে বলতেছি আবার দেখেন। একজন দেখেন যে বলছে ওয়ার্কিং প্রিন্সিপালটা আবার দেখেন। স্যার ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে, শুরুতে আমার কারেন্ট ফ্লো রেটটা কনস্ট্যান্ট থাকবে, এখান থেকে আমি একটা কারেন্ট পাওয়ার সাপ্লাই দিলাম, পাওয়ার সাপ্লাই মানে এখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই করতেছে, ইলেকট্রিসিটি কনস্ট্যান্ট থাকবে। কিন্তু যদি আমি শুরুতে 10 অ্যাম্পিয়ার দিই, তাহলে আমার শুরুতে সারা ফুল ওয়ার্কিং প্রসিজিওর মানে ওয়ার্কিং যে প্রসিজিওর, এটাতে পুরোটাতে আমার 10 অ্যাম্পিয়ারই থাকবে। দেখেন, যখন আমার এটা দিতে দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট দিচ্ছি, 10 এম্পিয়ার কারেন্ট দিচ্ছি, দেখেন এখন কিন্তু এয়ার সাপ্লাই দিচ্ছি না, এখন কিন্তু কোনো এয়ার সাপ্লাই হচ্ছে না, এখন ব্যালেন্স করতেছি। দেখেন এখন ব্যালেন্স করব, যখন এটার ভিতর দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট এটার ভিতর দিয়ে ফ্লো করবে, তখন আমি জানি আমার গ্যালভানোমিটারে কি করবে, একটা রিডিং দেখাবে, ধরলাম 5 এম্পিয়ার। এই 5 এম্পিয়ার রিডিং কে আমি, যেহেতু হুইটস্টোন ব্রিজে আমার অবশ্যই একটা অ্যাডজাস্টেবল, যে কোনো একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্স কে আমি অ্যাডজাস্ট করতে হবে, এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে, এটা নিয়ে আমি আরেকটা লাগাবো, দেওয়ার পরে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে আমার গ্যালভানোমিটারের টোটাল আউটপুটটা 0 আসে। যে কোনো এমন একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা আমি বসানোর পরে আমি দেখবো আমার গ্যালভানোমিটারে টোটাল রিডিংটা 0 আসবে। 0 আসার পরে এটা আমার ব্যালেন্স অবস্থায় আছে, এটা আমার ব্যালেন্স অবস্থা, এখন এটা পুরোটা ব্যালেন্স। এখন দেখেন, যেহেতু এটার ভিতর দিয়ে কারেন্ট সাপ্লাই করবে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন কিন্তু এটা টেম্পারেচারটা অটোমেটিক রাইজ করবে, অটোমেটিক বাড়তে থাকবে। এখন ব্যালেন্স অবস্থায় এটার একটা টেম্পারেচার আছে, বুঝছি, এটার একটা টেম্পারেচার আছে। এখন আমি ফ্লো রেটটা মেজার করবো, যেটার এয়ারের ফ্লো রেট আমার মেজার করতে হবে, ওই এয়ারটা এটার ভিতর দিয়ে পাস করাবো। এয়ারটা যখন এটার কাছাকাছি আসবে, যেহেতু এয়ারের টেম্পারেচার কম, এটার টেম্পারেচার বেশি, তার মানে এখানের মধ্যে একটা হিট ট্রান্সফার হবে, এটা একদম থার্মোডাইনামিক্স এর হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার হিট ট্রান্সফার করবে। হিট ট্রান্সফার যখন করবে, তখন এটার টেম্পারেচারটা ড্রপ করবে, এটার টেম্পারেচারটা কমে যাবে। এখন আমরা জানি টি সমানুপাতিক আর, টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের হচ্ছে সমানুপাতিক। টেম্পারেচার যদি কমে, রেজিস্ট্যান্স কমবে।
এখন টেম্পারেচার যেহেতু এটা ড্রপ করবে, এটা রেজিস্ট্যান্স কমবে। এখন রেজিস্ট্যান্স কমা মানে হচ্ছে এটা একটা ব্যালেন্স অবস্থায় ছিল, কিন্তু এইটা যে টেম্পারেচার ছিল ওই রেজিস্ট্যান্সের জন্য কিন্তু এটা একটা ব্যালেন্স অবস্থায় ছিল। যেহেতু এটা টেম্পারেচার ড্রপ করছে, এটা টেম্পারেচার ড্রপ করার কারণে এই টোটাল সার্কিটের ভেতর একটা ইমব্যালেন্স সৃষ্টি হবে। ইমব্যালেন্স সৃষ্টি হবে কেমনে বুঝবো? এই গ্যালভানোমিটারের রিডিংটা আগে 0 ছিল, এটা এখন আর 0 থাকবে না, এটা হয়তো 2 অথবা 3 অথবা 4 যে কোনো একটা ডাটা আমাকে দেখাবে। বললাম 2, তার মানে গ্যালভানোমিটারে এটা ইমব্যালেন্স হওয়া, এটা টেম্পারেচার রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে এটার মধ্যে একটা ইমব্যালেন্স আসলো, এটা হচ্ছে 2। এই গ্যালভানোমিটার রিডিং 2 দেওয়ার জন্য, অর্থাৎ ভোল্ট সমান হচ্ছে 2 ভোল্ট, এই 2 ভোল্টের জন্য আমি আমার একটা ফ্লো রেট আমার আউটপুট ডিসপ্লেতে পাবো। অর্থাৎ এই গ্যালভানোমিটার কি পরিমাণ ডিফ্লেক্ট হলো, অর্থাৎ ব্যালেন্স অবস্থায় 0 থেকে এটা যে চেঞ্জ হয়ে 2 হইলো, এই 2 এর জন্য আমার ফ্লো রেটটা কত, এটা আমি আমার ওই যে হটওয়্যার অ্যানিমোমিটার, এটা ইন্টারনেটে দেখবেন, এটা হচ্ছে একটা ডিজিটাল মিটার, এটা একটা ডিজিটাল মিটার, এখানে একটা ডিজিটাল ফ্লো আমাকে দেখাবে, কিউ ফ্লো ডাটা দেখাবে। আর এবার বুঝছি সবাই? জি স্যার। আর একজনের কোয়েশ্চেন ছিল ফ্লো রেটটা কিভাবে, এটার সাথে ভেলোসিটি গ্যালভানোমিটারের সাথে ফ্লো রেট কিভাবে, এটা কোয়েশ্চেনটা বুঝছি এবার? জি স্যার। আচ্ছা, এটা গেল আমার কনস্ট্যান্ট আই। স্যার আরেকজন বলছিলেন ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝেন নাই, আপনি বুঝছেন সব? জি স্যার, বুঝতে পারছি স্যার। এয়ার ট্রান্সফারটা হইলে তখন টেম্পারেচার ডিক্রিজও করবে, রেজিস্ট্যান্সটাও ডিক্রিজ করবে এট দ্য সেম টাইম। কারণ হচ্ছে এটা হিটেড থাকবে, এটা টেম্পারেচার হাই থাকবে, এটা হাই টেম্পারেচার, এই জি এয়ারের স্যার। টেম্পারেচার আমরা জানি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের বডিকে হিট ট্রান্সফার করবে, তার মানে এটা এটাকে টেম্পারেচার দিবে। এটা যখন এটাকে টেম্পারেচার দিবে, এটা টেম্পারেচারটা ড্রপ করবে, টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক হচ্ছে টেম্পারেচার যদি ড্রপ করে রেজিস্ট্যান্স কমবে, এই সূত্র থেকে আমরা পাই। তার মানে এটা রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে ফুল ইমব্যালেন্স, একটা সার্কিটে ইমব্যালেন্স সৃষ্টি হবে। এটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট আই, আই এর ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন এই চেম্বারটা দিয়ে যাচ্ছে স্যার, এয়ারটা, এই চেম্বারটার নাম কি স্যার? স্যার এটা হ্যাঁ স্যার হ্যাঁ, এটা চেম্বারটা। এটা কোনো চেম্বার না স্যার, জি এটা স্যার। হটওয়্যার অ্যানিমোমিটারটা যদি আপনি দেখেন, মানে এটা বোঝানোর জন্য দিলাম আর কি। দেখেন জিনিসটা থাকে হটওয়্যার অ্যানিমোমিটার, ইয়াতে দেখতে পারেন, ইন্টারনেটে দেখতে পারেন। এটা হচ্ছে এই ধরনের একটা ডিসপ্লে থাকে, এটার সাথে একটা প্রোব থাকে একটা এইরকম, বুঝছেন? এই জিনিসটা থাকে এরকম কলমের মতো, এরকম কলমের মতো। আপনি যে জায়গায় জিনিসটা মাপবেন এটা জাস্ট ওখানে দিয়ে দিবেন। ধরেন এটা হটওয়্যার, ধরেন এটার পোর্শনটা হটওয়্যার, এটার ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করবে। আপনি যেটার ফ্লো রেট মেজার করবেন ওইটা শুধুমাত্র এটার সামনে দিয়ে দিবেন, বুঝছেন স্যার? জি স্যার। এটা বোঝানোর জন্য এভাবে আঁকলাম। এরপর আমাদের যে জিনিসটা থাকে এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার। যদি আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার হয়, আমাদের টোটাল জিনিসটা সেম, ওয়ার্কিং প্রিন্সিপালটা অনেকটাই সেম। শুধুমাত্র দেখেন এইখানে যে কনস্ট্যান্ট টেম্পারেচার, তার মানে হচ্ছে এইখানে আগে যে কনস্ট্যান্ট কারেন্ট ছিল এটা আমাদের কনস্ট্যান্ট আর থাকবে না, এটা ভ্যারি করবে। এটা ভ্যারি করবে কিসের উপর ভ্যারি করবে? ভ্যারি করবে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখার জন্য। কোনটা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখবে? এখানে হচ্ছে টেম্পারেচার যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট টেম্পারেচার কোনটা রাখবো? কনস্ট্যান্ট টেম্পারেচার রাখবো এই জিনিসটার, হট ওয়্যারের টেম্পারেচারটা আমরা কনস্ট্যান্ট রাখবো। এইটার টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার জন্য আমাকে কারেন্টকে কিন্তু ভ্যারি করতে হবে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার থাকলে অনেক সময় চেঞ্জ করতে হবে, বাড়াইতে অথবা কমাইতে হবে এটা টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখার জন্য। জিনিসটা কিভাবে করে দেখেন, শুরুতেই হচ্ছে দেখেন আমি শুরুতে আমার সার্কিটকে ব্যালেন্স করব। শুরুতে আমি আমার সার্কিটকে ব্যালেন্স করব, ধরলাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট এটার ভিতর দিয়ে আমি ফ্লো করলাম। ফ্লো করার পরে যখন এই জিনিসটা এটার ভিতর দিয়ে ফ্লো করবে, আমরা জানি এটার টেম্পারেচার রাইজ করবে, এটার ভিতর দিয়ে একটা রিডিং পাবো 5 অ্যাম্পিয়ার, একটা রিডিং পাইলাম। এখন এই কনস্ট্যান্ট সি এটাকে আমি চেঞ্জ করে করে অ্যাডজাস্ট করে করে এটাকে ব্যালেন্স করব। এটাকে আমি ব্যালেন্স করলাম, ব্যালেন্স করার পরে এটা 0 আসলো। 0 আসার পরে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি আই সমান 10 এম্পিয়ার থাকবে, আই সমান 10 এম্পিয়ারের জন্য আমার রেজিস্ট্যান্স, আমার এটার টেম্পারেচারটা কত এটা আমি দেখব। ধরলাম এটার টেম্পারেচারটা আমার 50 ডিগ্রি সেলসিয়াস, এইটার টেম্পারেচারটা 10 এম্পিয়ার কারেন্টের জন্য আমার রেজিস্ট্যান্স হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। আমার এখন আমাকে ওভারঅল ওয়ার্কিং যে প্রসিডিওর থাকবে টোটাল এটাতে আমার 50 ডিগ্রি সেলসিয়াসটা মেনটেন করতে হবে। আমাকে যদি ড্রপ করে আমাকে অবশ্যই এটাকে 50 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে হবে। এখন দেখেন 5 স্টেপ শেষ, শুরুতে সব 5 স্টেপ শেষ। এরপর আমি এখানে আমার এয়ার সাপ্লাই দিচ্ছি, যেটার ফ্লো রেট আমি বের করব।
এটার ফ্লো রেট বের করব। আমরা জানি যেহেতু এয়ার এটার কন্টাক্টে আসবে, এয়ারের টেম্পারেচার কম থাকবে, তার মানে এটার টেম্পারেচারটা ড্রপ করবে, এটার টেম্পারেচারটা ড্রপ করবে। এয়ার যেহেতু টেম্পারেচার বাড়বে, এটার টেম্পারেচার ড্রপ করবে, যেহেতু এটা হিটেড ছিল। এটার টেম্পারেচার ড্রপ করে সে ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস হলো, এটার টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস হলো। এখন আমাকে তো অবশ্যই, যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচার, তার মানে এটাকে আমার কি করতে হবে, 50 ডিগ্রি সেলসিয়াসে আবার আনতে হবে। এটাকে 50 ডিগ্রি সেলসিয়াসে আনার জন্য আমি আমার এখানে পাওয়ার সাপ্লাই 20 অ্যাম্পিয়ার করে দিলাম। এখানে আমি আমার পাওয়ার সাপ্লাইটা বাড়াই দিলাম। পাওয়ার সাপ্লাই বাড়ানোর পরে আমি দেখলাম আমার এখানে টেম্পারেচারটা আবার 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। অর্থাৎ এটার ফ্লোর, এটার আউট ইনপুটটা যদি আমি বাড়াই দেই, তাহলে আমি দেখবো আমার এখানে টেম্পারেচারটা আবার 40 থেকে আবার 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এখন এই 10 ডিগ্রি সেলসিয়াস 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য আমি 10 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম বাড়াইলাম। এই 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য আমি কি পরিমাণ ইনপুট দিলাম, কি পরিমাণ কারেন্ট আমি দিলাম, এটা দেখার জন্য আমি এখানে একটা ভোল্টমিটার বসাই দিলাম। তখন আমি দেখব আমার এই 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি আমার ভোল্টেজটা বাড়ানোর জন্য আমার কি পরিমাণ আমি ভোল্টেজ দিলাম। ধরলাম 10 ভোল্ট আমাকে দিতে হইলো, ধরলাম সে 10 ভোল্ট আমাকে এই 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য দিতে হলো। এই ভোল্টেজের রেসপেক্টে আমি আমার অ্যানিমোমিটার থেকে একটা ফ্লো রেট আমি পাবো। এটা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য আমি কি পরিমাণ আমার ইনপুট দিলাম, কারেন্ট ইনপুট দিলাম, এটা যদি আমি পাই, এটার রেসপেক্টে আমি আমার হট ওয়্যার অ্যানিমোমিটারে এই ফ্লো রেটটা আমি পাবো। এভাবেই আমার কনস্ট্যান্ট টেম্পারেচারটা কাজ করে। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এটা যে 40 থেকে মানে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে যে আবার 50 ডিগ্রি সেলসিয়াসে নিলাম, এটা স্যার কি দিয়ে মাপছি? আর ওই সব পুরো ডিসপ্লেতেই থাকবে, এখানে ডিসপ্লেতেই থাকবে, আমার ডিসপ্লেতে সব ইনপুটটা থাকবে। আমি জাস্ট আপনাকে ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখাচ্ছি, এটা কেন চেঞ্জ হচ্ছে, কোনটার কারণে কি চেঞ্জ হচ্ছে, কিভাবে হট ওয়্যার অ্যানিমোমিটারটা ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখাচ্ছি। এটা কিন্তু একটা ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটারেই আমার টেম্পারেচারটা রাইজ করছে, টেম্পারেচার ড্রপ করছে, এই জিনিসটা এখানে দেখাবে। জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এরপর আমার জিনিসটা হচ্ছে, আমার এই হট ওয়্যার অ্যানিমোমিটারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আমাদের লাগবে, কোন জায়গায় এই জিনিসটা ইউজ করব, কোন জায়গায় ইউজ করব না। এটা কনস্ট্রাকশনটা অনেক বেশি সিম্পল। এটা কনজিউম মোর পাওয়ার, কারণ এখানে আমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছি, এটা অন্যান্য গুলোর তুলনায় বেশি পাওয়ার কনজিউম করে। আর ইঞ্জিনের টার্বুলেন্স, মেইনলি ইঞ্জিনের টার্বুলেন্সের জন্য এই জিনিসটা ইউজ করা হয়। ইঞ্জিনের টার্বুলেন্স মেজার করার জন্য আমাদের হট ওয়্যার অ্যানিমোমিটার ইউজ করা হয়ে থাকে। এগুলো গেলে অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। স্যার টার্বুলেন্ট জিনিসটা যদি একটু বুঝাই দেন। ইঞ্জিনের ভিতরে টার্বুলেন্স, ইঞ্জিনের ভিতরে এয়ার ফ্লো রেটের জন্য যে ফ্লোরে টার্বুলেন্সটা হয় আর কি, ইঞ্জিনের টার্বুলেন্স। বুঝেন না স্যার, কিভাবে বুঝাবো এখন? এই জিনিসটা হচ্ছে আমার এয়ার ফুয়েল মিক্সচার, বুঝেন? জি স্যার। আমার ইঞ্জিনের এয়ার ফুয়েল মিক্সচারের উপর অনেক কিছু নির্ভর করে না। এয়ার ফুয়েল মিক্সচার আমার এয়ার আর ফুয়েলের মিক্সচার হওয়ার জন্য আমার এই ইঞ্জিনের টার্বুলেন্সটা বেশি হয়, মানে এই কম্বাসন চেম্বারের ভিতরে যে ইয়াটা আর কি, এয়ার ফুয়েল মিক্সচারের যে জিনিসটা, ওটাকে টার্বুলেন্স বলা হয়। জি স্যার। জিনিসটা একটু ইয়ে আছে, আমি আপনাকে পরে ক্লাসের শেষে বুঝাচ্ছি। দেখেন, এরপর যেটা আছে এটা হচ্ছে লেজার ড্রপ অ্যানিমোমিটার।
লেজার ডপলার অ্যানিমোমিটার। লেজার ডপলার অ্যানিমোমিটার কেন বলা হয়? দেখেন অ্যানিমোমিটার কেন বলা হয়, এটা হচ্ছে আমাদের যে ফ্লো রেট মেজার, আমাদের উইন্ড অথবা গ্যাসের ফ্লো রেট যেহেতু মেজার করে, এই জন্য এটা অ্যানিমোমিটার। লেজার বলা হয় কারণ হচ্ছে এখানে আমরা লেজারটা ইউজ করি, অর্থাৎ এখানে ফ্লো রেট ওয়ার্কিং প্রিন্সিপাল যখন দেখবো তখন আমরা দেখবো এখানে আমরা লেজারটা ইউজ করি। এরপর থাকে আমাদের ডপলার। ডপলার ইফেক্ট কেন বলা হয়? ডপলার ইফেক্ট বলা হয় কারণ হচ্ছে ডপলার ইফেক্ট কি আমরা জানি, দেখি একজন বলেন ডপলার ইফেক্টটা কি? স্যার সাউন্ডের ক্ষেত্রে ডপলার ইফেক্ট জানি স্যার। তো সাউন্ডের যে ইয়েটা ওয়েভ ফর্মটা কাছে আসে আবার দূরে চলে যায়, রিলেটিভ যে ইয়েটা এটা। রিলেটিভ কি? স্যার ডপলার এফেক্ট মানে বোধহয় স্যার সোর্স থেকে সাউন্ডটা যেভাবে ছড়ায় ওটাকে আমি বলে, সোর্স থেকে অবজারভারের কাছে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ওইটাই টার্বুলেন্স ফ্রিকোয়েন্সি। সাউন্ড ওয়েভটা ইনক্রিজ করতে করতে একটা হায়ার পিচে রিচ করবে। নরমালি এটাই মানে ফ্রিকোয়েন্সি শিফট যেটা করে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট করে আমাদের, এটাকেই ডপলার ইফেক্ট বলা হয়। আমাদের যে ফ্রিকোয়েন্সি শিফট করে এটাই হচ্ছে আমাদের ডপলার ইফেক্ট। এখন এই জায়গায় ডপলার ইফেক্টটা কেন? এই জায়গায় হচ্ছে আমাদের লেজার যেটা আমি পাস করাবো এটার ফ্রিকোয়েন্সিটা শিফট করে। এখন দেখেন ফ্রিকোয়েন্সিটা শিফট করে, দেখেন যদি আমাদের লেজার ডপলার অ্যানিমোমিটারের ক্ষেত্রে লেজার হচ্ছে সোর্স, লেজার এখানে ডপলার, এখানে ফ্রিকোয়েন্সি শিফট করে, এখানে ডপলার। অ্যানিমোমিটার যেহেতু এয়ার গ্যাস এগুলার আমরা ফ্লো রেট মেজার করি, এই কারণে অ্যানিমোমিটার, এই কারণে এটার নামকরণ হচ্ছে লেজার ডপলার অ্যানিমোমিটার। এরপর এটার ফিগারটা একটু দেখেন, ফিগারটা একটু এভাবে আঁকি। দেখেন এই জিনিসটাতে আমার একটা লেজার, ফার্স্ট হচ্ছে একটা লেজার সোর্স। এই লেজার সোর্সটা হচ্ছে এখান থেকে আমার লেজারটা মানে ইনিশিয়েট করে, লেজার সোর্স এখান থেকে একটা লেজার যাবে, লেজার এখান দিয়ে ফ্লো করবে। লেজার সোর্স থেকে যাচ্ছে, বিম স্পিড কি করে ওই লেজারকে দুইটা লেজারে ভাগ করে দিবে, বিম স্পিড করে দিবে, স্পিড করে দিলে দেখেন প্যারালালি কিনছে একটা অন্যটার প্যারালাল স্ট্রেট। এই পর এখানে একটা লেন্স থাকে, এই লেন্সটা কি করে আমার ওই দুইটাকে একটা পয়েন্টে কন্টাক্ট করে, একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করায়। দেখেন একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হইলো লেন্সের কারণে, একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হওয়ার পর এখান দিয়ে আবার এটা ফ্লো করলো, ফ্লো করার পর আবার আরেকটা লেন্স, এই লেন্সটা এই দুইটাকে আবার একটা হ্যালো সাউন্ড শোনা যায় আমার? দেখেন এই জায়গায় লেজার, বিম স্প্লিট, লেন্স কি করে এই দুইটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে আনে, এরপর আবার আরেকটা লেন্স বসায় যেটা আমাদেরকে একটা পয়েন্টে কেন্দ্রীভূত করে একটা পিএমটি হচ্ছে ফটো মাল্টিপ্লাইং টিউব অথবা একটা ডিজিটাল ডিসপ্লে বলা হয়। এটা হচ্ছে একটা ডিজিটাল ডিসপ্লে যেটাতে আমাদের ফ্লো রেটের আউটপুটটা আমরা পাবো। এখন দেখেন জিনিসটা কিভাবে করে, এই দেখেন এই যে জায়গায় কেন্দ্র মানে এখানে ইন্টারসেক্ট করলো দুইটা পয়েন্ট,
এই পয়েন্টের ভিতর দিয়ে এখানে যে একটা স্কোয়ার শেপের একটা পাইপের মতো আঁকলাম, এখানের ভিতর দিয়ে যেটা ফ্লো রেট মেজার করবো এটা ফ্লো করবে, এখানের ভিতর দিয়ে এই জিনিসটা ফ্লো করবে। এখন শুরুতেই হচ্ছে একটা লেজার ছাড়বো, এটা বিম স্প্লিটারের ভিতর দিয়ে যাবে, লেন্সের ভিতর দিয়ে যাবে, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এরপর আবার একটা লেন্স, আমি এটার আউটপুটটা পাইলাম। এখন এই জিনিসটাতে কিন্তু এখন কোনো কিছু ফ্লো হচ্ছে না, ডিসপ্লে এটাতে আমি ফ্রিকোয়েন্সি পাইলাম, এই ধরনের একটা সিগন্যাল পাইলাম, এটার ফ্রিকোয়েন্সি একটাও আউটপুট পাইলাম। আমার ফ্লো রেট বের করতে হবে, ধরলাম আমি কোন একটা ব্লাডের ফ্লো রেট মেজার করছি। লেজারের ক্ষেত্রে কিন্তু ব্লাডের ফ্লো রেট মেজার ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, লেজার বিমের ক্ষেত্রে, লেজার ড্রপলারের ক্ষেত্রে আমরা ব্লাডের ফ্লো রেটটা মেজার করতে পারি। যখন এটার ভিতর দিয়ে আমার ফ্লো রেটটা যাবে, তখন দেখেন যখন এটার ভিতর দিয়ে আমার যে ওয়েভটা পাস যখন করবে, তখন একটা জিনিস খেয়াল করেন, এটার ভিতর দিয়ে এখানে যে ফ্রিকোয়েন্সিটা আসলো সাথে এটার মানে কলাপস হওয়ার কারণে এটার আউটপুটে যে সিগন্যাল ওটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে যাবে, অনুযায়ী যাবে না। আগে যেহেতু এটা যাইতো, পরের লাইনটা হচ্ছে ফ্লো যাওয়ার পরে লাইনটা হচ্ছে এটা, তার মানে ওভারঅল ফ্রিকোয়েন্সিটা কিন্তু শিফট করলো, ওভারঅল আউটপুটে কিন্তু এটার একটা ডিফ্লেক্টেড পজিশন পেলাম। এটা কিন্তু আগের, এটা কিন্তু ফ্লো হওয়ার পরের পজিশন, দেখেন ফ্লো হওয়ার পরের পজিশন, আর ওভারঅল আউটপুটে এই জিনিসটা ফ্রিকোয়েন্সি, এটা পরের ফ্রিকোয়েন্সিতে আমরা একটা ডিফ্লেকশন পাবো, ধরলাম এই ধরনের একটা ডিফ্লেকশন পাইলাম, ফ্রিকোয়েন্সিটা আমার শিফট করলো। এখন ফ্রিকোয়েন্সি শিফটের কারণে আমার এখানে এইটা ক্যালকুলেটরটা ফ্রিকোয়েন্সির মধ্যে কম্পেয়ার করে আমি পিএমটি তে আমি আমার একটা ফ্লো রেট পাবো, যেটা আমার ডিজিটাল করবে। এটা হচ্ছে আমার ফ্লো রেট। এটা কিভাবে করতেছে, এই ডিফ্লেকশন পজিশনে ফ্রিকোয়েন্সি যে শিফট করলো এইটার উপর পিএমটি তে আমি একটা ওভারঅল আউটপুট আমার পাচ্ছি। এটাই হচ্ছে আমার ফ্লো রেট। কোনটার ফ্লো রেট? এইখানের যে গ্রিডের ফ্লো রেট। সবাই বুঝছি? সিম্পল জিনিস, কোনো কিছু মানে তার না বুঝলে বলেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেকশনটা স্যার আবার একটু বলবেন স্যার ইন শর্ট। স্যার যখন আমার দেখেন আমার যখন লেন্স এমনি নরমালি এই জিনিসটা এভাবে আসলো, লেন্সে গেল, লেন্সে যাওয়ার পর ওভারঅল ডিসপ্লেতে আমি এটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, কিন্তু যখন আমি এটার ভিতর দিয়ে ফ্লুইডটা ফ্লো করলাম, এটা হচ্ছে শুরুতে, তখন কিন্তু এটার ভিতর দিয়ে কোনো ফ্লুইডটা নাই। যখন এটার ভিতর দিয়ে ফ্লুইডটা যাবে, যখন ফ্লুইডটা যাবে তখন কিন্তু এটা আর এই লাইন দিয়ে যাবে না, মানে এই পয়েন্টগুলো দিয়ে যাবে না, তখন এই জিনিসটা ডিফ্লেক্ট করবে, অর্থাৎ এই জিনিসটা আগের পজিশন, এটা কিন্তু ফ্লো হওয়ার পরের পজিশন হচ্ছে এই জিনিসটা, দেখেন এই জিনিসটা। তার মানে ওভারঅল আউটপুটে আমি এই পয়েন্টটা আগে ছিল এখানে, কিন্তু এখন হচ্ছে এই পয়েন্টটা এই জায়গায়। এখন দেখেন ওভারঅল কিন্তু এটা কেন শিফট করলো, ফ্রিকোয়েন্সি শিফট করলো, এটা আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি শিফট করলো। এই জিনিসটা, এটা আগের পয়েন্ট, এটা কিন্তু নেক্সট পয়েন্ট, যখন আমার ফ্লো যাচ্ছে তার পয়েন্ট, এই দুইটার মধ্যে কি পরিমাণ পড়লো এটার উপর বেস করে আমার ফ্লো রেটটা আমার ডিসপ্লে দিবে। আর এবার বুঝছি? জি স্যার। স্যার ফ্লো রেট যদি বাড়াই দেয় তাহলে কি স্যার এইটা চেঞ্জ হয়ে যাবে স্যার, ডিসটেন্সটা? অবশ্যই স্যার চেঞ্জ হবে, তখন ফ্লো রেটের সাথে এটা চেঞ্জ হবে। এখানে ডপলার ইফেক্টটা কি ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড? ডপলার ইফেক্ট বা ফ্রিকোয়েন্সি, আমাদের ডপলার ইফেক্টের কাজ কি? ডপলার ইফেক্ট ফ্রিকোয়েন্সি শিফট করা, এটাকে ডপলার ইফেক্ট বলে কোন একটা ক্ষেত্রে। এই জায়গায় আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু শিফট করে, এই কারণে এটাকে ডপলার ইফেক্ট, ডপলার বলা হয়। স্যার এরপর আমাদের দেখেন স্যার সাউন্ড ফ্রিকোয়েন্সি, হ্যাঁ যে ফ্রিকোয়েন্সিটা আমরা ইউজ করতেছি ওটা কি সাউন্ডের ফ্রিকোয়েন্সি স্যার নাকি লাইটের? ফ্রিকোয়েন্সি
এগুলো হচ্ছে আমার লেজার ড্রপলার অ্যানিমেটরের অ্যাপ্লিকেশন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্যার ওটা উইন কি লেখছেন স্যার? উইন আর উইন্ড টানেল স্টাডিজ, এটা হচ্ছে আমার লেজার ড্রপলার অ্যানিমেটরের অ্যাপ্লিকেশন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার ওই যে ফ্রিকোয়েন্সিটা যে চেঞ্জ হয় ওটা যদি আরেকবার একটু বলতেন স্যার। এটা তো নর্মাল একটা জিনিস, দুইবার বললাম এমনি। আচ্ছা রেকর্ডটা অফ করেন।